হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে 29শে ডিসেম্বর তোমাদের কি ধরনের প্রশ্নপত্র এসেছে রেলওয়ে গ্রুপ ডিতে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমি রিজনিংয়ের প্রশ্নপত্র অ্যানালাইসিস করি, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটের যাবতীয় প্রশ্ন তোমাদের সামনে আজকে উপস্থাপনা করব। ঠিক আছে, প্রশ্নে শুরু করার আগে তোমরা একটা জিনিস দেখো, তোমাদেরই দুটো দাদা কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে দেখো, আমি যেটা বলেছি সেটা কিন্তু চলে এসেছে। একজনের কমেন্ট আছে কি না, 27শে ডিসেম্বর সেকেন্ড শিফটে ছিল ভুবনেশ্বরে। ঠিক আছে, এই ভাইটাও কমেন্ট করেছে। আর একটা ভাই কমেন্ট করেছে কি, স্যার আমার এক্সাম ছিল 27-12-25, আপনার সব রিজনিং এসেছে। ঠিক আছে, চলো, এগুলো কিন্তু ভাই তোমাদেরকে আরও মোটিভেট পেতে সাহায্য করবে যে আমি যে প্রশ্নপত্রগুলো করাচ্ছি সেই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা গিয়ে স্ক্রিনে সেম একই টাইপের দেখতে পাবে। ঠিক আছে, এগুলো আমার কথা নয়, তোমাদের সামনে তোমাদের বড় দাদা বা ভাইরা এসে কমেন্ট করছে, তাদের রিভিউ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার ভিডিওর কমেন্ট সেকশনে গেলে কিন্তু দেখবে এই কমেন্টগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো, তাই বলবো যে সঠিকভাবে পড়াশোনা করে যাও, আশা করছি তুমি গিয়ে ভালো স্কোর করে আসবে। চলো, আর একটা কথা বলে রাখি, আমাদের ব্যাচের ভ্যালিডিটি কিন্তু বাড়ানো হয়েছে। দেখো, এই ব্যাচের ভ্যালিডিটি থাকছে 10 তারিখ পর্যন্ত, থাকছে জানুয়ারি মাসের 26। ঠিক আছে, একটা টাইম পরে কিন্তু এই ব্যাচটাকে টোটালি বন্ধ করে দেওয়া হবে অ্যাডমিশন। না হলে ধরো আমি 2 মাস ক্লাস করে দিলাম, তখনও গিয়ে যদি আমি অ্যাডমিশন করে, তুমি মানে যে ব্যাকি ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো করবে কিভাবে, তাই না? তা একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু ভাই এই অ্যাডমিশন একদম বন্ধ হয়ে যাবে। এই 10 তারিখ পর্যন্ত শেষ, 2 তারিখ থেকে ক্লাস শুরু। যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাইছো এবং আমার কাছ থেকে তোমরা যারা রিজনিং শিখতে চাইছো, নিশ্চিন্তে ভাই তোমরা শিখতে পারো। এইটুকুনি তোমরা নিজেকে, নিজের প্রতি কনফিডেন্স নিতে পারবে যে আমি এই স্যারের কাছে শিখছি, মানে আমি 30-এর মধ্যে 30 একদম কনফার্ম করে আসবো, যে কোনো এক্সাম দিই না কেন রেলওয়েতে। ঠিক আছে, সে যে নাম্বার বিভাজন থাকুক, সিলেবাস ভিত্তিক, সে তোমার রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এবং তোমার এনটিপিসি দুটো আছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। এখানে 30-এ 30 তুমি পাবে, টেকনিশিয়ানে 25 পেয়ে যাচ্ছ। যে কোনো এক্সাম দাও না কেন, প্রত্যেকটা তোমার সিলেবাস এই ব্যাচের মধ্যে কমপ্লিট করানো হবে। ঠিক আছে, একদম লিমিটেড সিলেবাস করানো হবে, টপিক ধরে ধরে করানো হবে, যে এই টপিকগুলো রেলে আসবে। ঠিক আছে, তুমি সেগুলো গিয়েই দেখতে পাবে। চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে একটু দেখে নিই। চলো, আর যারা ভর্তি হতে চাইছো ওখানে নাম্বারটা অনেকে বুঝতে পারছো না, আমি আরেকবার বলে দিচ্ছি, 7864812036 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, যাবতীয় গাইড কিন্তু আমাদের অফিসিয়ালি যে টেকনিশিয়ান আছে পুরো তোমাকে কমপ্লিট গাইড করে দেবে। ঠিক আছে, চলো এই প্রশ্নটাকে একটু সমাধান করি। ধরে ধরে ভাই ক্লাসটাকে করাবো। এই প্রত্যেকটা প্রশ্ন তুমি গিয়ে তোমার এক্সাম সেন্টারে দেখতে পাবে। আর যারা এক্সাম দিয়ে আসছো, যদি আমার ক্লাস দেখে তোমাদের একটু উপকার হয় বা আমার ক্লাসের প্রশ্নগুলো তুমি ওখানে গিয়ে যদি কমন পাও, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সামনে যারা এক্সাম দেবে তারা কিন্তু অনেক মোটিভেট পাবে এবং তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রথমে সবার সামনে উপস্থাপনা করব, তারপরে কিন্তু আমি ক্লাস শুরু করব। ঠিক আছে, দেখো ভাই, এই প্রশ্ন গিয়ে তুমি কিন্তু 2 থেকে 3টে দেখতে পাবে। যারা এক্সাম দিচ্ছে তারা কিন্তু সবাই গিয়ে 2 তো মিনিমাম দেখতে পাচ্ছে, আবার ম্যাক্সিমাম 3টেও দেখতে পাচ্ছে। কিভাবে এই প্রশ্নগুলো করবে আমি একবার একটু সরে যাই, তোমরা একবার দেখে নাও, তারপরে কিন্তু আমি যাচ্ছি। দেখো কি করবে, দেখো এখানে বলেছে যে এই মানে প্রদত্ত ক্রমটিকে পড়তে বলেছে। ক্রমটিতে কিছুই বলেনি, কেউ বলেছে কি যে বাম দিক থেকে ডান দিক তোমাকে গণনা করতে হবে এবং প্রত্যেকটা সংখ্যা তোমার কি থাকবে না, এক অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এবং এখানে প্রশ্নে তোমাকে কি বলেছে, প্রশ্নে বলেছে এরূপ কতগুলো বিজোড় অঙ্ক রয়েছে। বিজোড় অঙ্ক রয়েছে, যেটা বলবে সেটা লিখে দিচ্ছি। বিজোড় অঙ্ক রয়েছে যার প্রতিটির ঠিক পূর্বে একটি পূর্ণবর্গ, ঠিক পূর্বে একটি পূর্ণবর্গ, আচ্ছা লিখে দিচ্ছি পূর্ণবর্গ লিখছি, আর পরবর্তীতে একটি জোড় অঙ্ক রয়েছে। ঠিক আছে, পরবর্তীতে একটা জোড় অঙ্ক রয়েছে। এই গ্রুপ কতগুলি আছে তোমাকে কিন্তু এখানে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে ভাই, এটা যারা পারবে HW করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা করতে গিয়ে কিন্তু ওখানে ঘাবড়ে যাবে। পূর্ণবর্গ কি অনেকে জানো ভাই, আবার অনেকে জানে না। আমাকে একজন কমেন্ট করেছে, ভাই তুমি বেশি নাটক করে পড়াচ্ছ, তুমি পড়াচ্ছ কি যে ইস্ট মানে পূর্ব, এটা কে না জানে, তা তোমার বলার কি দরকার? ভাই আমি এখানে বলছি কি তোমাদের মনের সাথে কানেক্ট হতে চাইছি ভাই। ঠিক আছে, আমিও পারি সিরিয়াস মোডে পড়াতে। এখানে ভাই সিরিয়াস মোডে পড়ালে না তোমার কি হবে, যে মনে হবে অ্যাটিটিউড আছে এই স্যারের খুব, তাহলে এর কাছে পড়বো না। ঠিক আছে, আমার কমেন্টটা শুনে মানে দেখে একটু মানে খুবই
একটু নিজেকে কীরকম লাগলো, এটা স্বাভাবিক লাগবে। নেগেটিভ কমেন্ট অনেক আসবে, হয়তো ভাইয়ের এটা খারাপ লেগেছে সেই জন্য আমাকে বলেছে, আমি যথাসাধ্য চেষ্টা করব আমি নিজেকে কন্ট্রোল রাখার, ঠিক আছে ভাই? আমি এমন কিছু মানে কন্ট্রোল হারিয়ে ফেলছি না যে তোমাদের খারাপ লাগবে, ঠিক আছে ভাই? চলো বাদ দাও। পূর্ণবর্গ সংখ্যাকে আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাই আমি ভেঙে ভেঙে যেরকম পড়াচ্ছি সেরকমই পড়াবো। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা পূর্ণবর্গ মানে জানে না। ভাই এটা যারা পারবে করো, আর যারা পারবে না আমার কাছ থেকে শেখার চেষ্টা করো। স্যার পূর্ণবর্গ মানে কি? স্যার এক অঙ্কের সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যা মানে আমি বলতে পারি 1 থেকে 9 পর্যন্ত আমার কতগুলো পূর্ণবর্গ আছে। তুমি বলবে স্যার পূর্ণবর্গ মানে কি? আমি বলবো 1 স্কোয়ার কত? তুমি বলবে 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে এটা একটা পূর্ণবর্গ? তুমি বলবে হ্যাঁ পূর্ণবর্গ। আচ্ছা 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার হচ্ছে 4। স্যার 2 স্কোয়ার 4, 4 একটা পূর্ণবর্গ, অর্থাৎ স্কোয়ারগুলোকেই বলা হচ্ছে পূর্ণবর্গ। স্যার 3 স্কোয়ার কত? তুমি বলবে 9। তাহলে এখানে 1 থেকে 9-এর মধ্যে আমি 3টে পূর্ণবর্গ পেয়ে যাচ্ছি, ঠিক আছে ভাই? এরপরে স্যার অনেকে জানে না স্কোয়ার মানে কি, তাদেরকে আমি বলি স্কোয়ার বলতে 2-এর মাথায় একটা 2 মানে তোমাকে দুটো 2 লিখতে হবে, এটা কি বলা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে ভাই? 3-এর মাথায় স্কোয়ার মানে কি? দেখো এটা কী করতে হবে, 3-এর সাথে একটা 3 গুণ করতে হবে, তাহলে এটা একটা স্কোয়ার আসছে, ঠিক আছে? এটা কি বলেছে পূর্ণবর্গ। তোমাকে 4 স্কোয়ার, তোমাকে যা স্কোয়ার জিজ্ঞেস করবো না কেন, তোমার যদি না মুখস্থ থাকে তাহলে সেটার সাথে সেটা গুণ করে দেবে। আমি সাপোজ যদি বলছি 16 স্কোয়ার কি, তাহলে তোমাকে 16-র সাথে 16 গুণ করতে হবে, তাহলে কিন্তু এটা স্কোয়ার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই? আর যারা জানো তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপার নয়। চলো এরপরে দেখো কি করব, তাহলে আমি কি বললাম এখানে কটা পূর্ণবর্গ পাচ্ছি, এক অঙ্কের সংখ্যা যেহেতু সবগুলো বলেছে, তাহলে আমি বলতে পারি যে এক অঙ্কের সংখ্যা কিন্তু আমি এখানে 3টে পূর্ণবর্গ পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে 3টে পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গের জায়গায় হয় 1 থাকতে হবে, না হলে 4 থাকতে হবে, না হলে কি থাকতে হচ্ছে আমার 9 থাকতে হচ্ছে। এই 3টে কিন্তু বিজোড়ের আগে থাকতে হবে এবং বিজোড়ের পরে কিন্তু জোড় থাকতে হবে। এই গ্রুপ তোমার কতগুলো আছে সেটাই তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে প্রথমে দেখো এই সিরিজের মধ্যে কি কোথাও 1 আছে, তাহলে 1টা হবে না, কেটে দিচ্ছি। তারপর দেখো 4 কি এই সিরিজের মধ্যে কোথাও আছে, শর্টকাটে কিভাবে করতে হয়, ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি। দেখো 4 একটা আছে, তারপর একটা বিজোড় আছে, তারপরে একটা জোড় সংখ্যা চেয়েছে, ঠিক আছে? জোড় সংখ্যা চেয়েছে কিন্তু এটা গ্রুপটা হচ্ছে না, 4 দিয়ে দেখছি কিন্তু আমি আগে, ঠিক আছে? তারপরে কি আর 4 আছে? তুমি বলবে হ্যাঁ এখানে 4 আছে, এরপর একটা বিজোড় আছে, এখানে একটা জোড় থাকার কথা কিন্তু এখানে একটা 9 দিয়ে দিচ্ছে, হচ্ছে না। তাহলে আর কোথাও 4 নেই, তাহলে 4-এর মানে 4 যেটা আমার পূর্ণবর্গ, তারপরে একটা আমার বিজোড়, তারপর একটা জোড়, কিন্তু আমি কোথাও গ্রুপটা পেলাম না। তারপরে 9টাকে দেখবো স্যার, 9 কিন্তু এখানে আছে, 9-এর পরে আমার একটা বিজোড় থাকতে হতো, তারপরে কিন্তু জোড় থাকতে হতো, কিন্তু দেখো 6টা একটা জোড় সংখ্যা, 2টা একটা জোড় সংখ্যা, তাহলে এই গ্রুপটা আমি নেবো না। তারপর দেখো 9 কি আর কোথাও আছে, তুমি বলবে হ্যাঁ আছে, 9-এর পরে দেখো একটা বিজোড় আছে, কিন্তু তারপরে আবার বিজোড় দিয়ে দিচ্ছে, তাহলে এখানে জোড় থাকার কথা ছিল, তাহলে কিন্তু এই গ্রুপ কিন্তু আমি একটাও পাচ্ছি না। তাহলে এখানে আমার অপশন থাকবে 1 2 0 3, তখন তোমাকে শূন্যটাকে টিক মেরে আসতে হবে ভাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারবে। এই প্রশ্নগুলো কিন্তু ভাই এক্সাম সেন্টারে গিয়ে তুমি খুব কনফিউজ হয়ে যাবে, তাই বলবো ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবে, একবার ক্লিক করে দিলে এবং সেটাকে তুমি যদি চলে যাও সেভ অ্যান্ড নেক্সট করে, তারপরে কিন্তু তোমাকে আর ঘুরে দেখার টাইম হবে না। ওখানে ভাই অনেক প্রশ্ন থাকে, 100টা প্রশ্ন, 90 মিনিট টাইম তোমার কাছে একদম বাঁধা থাকবে। চলো ভাই এর পরের প্রশ্নতে যাচ্ছি। হ্যাঁ দেখো এই প্রশ্নগুলো কিভাবে করবে, এই প্রশ্নগুলোর জন্য তোমাকে একটা নির্দিষ্ট শব্দের তোমার কোড জানতে চেয়েছে। এই প্রশ্নগুলো তুমি সবগুলোই কমন পাবে। একটা নির্দিষ্ট শব্দের যদি কোড জানতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সটার মধ্যে এবং এই সেন্টেন্সটার মধ্যে আমার কি এই শব্দটা কি আছে। তুমি দেখবে দেখো এখানে আছে আমার এই শব্দটা আছে ট্রাভেল, এবং এখানেও দেখো আছে আমার ট্রাভেলটা, ঠিক আছে? তাহলে আমি বলতে চাই মানে এখানে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে ট্রাভেলের কোডটাই আমার কি হবে। তাহলে এখানে দেখো এদের যে একটা নির্দিষ্ট করে সাংকেতিক কোড দিয়ে দিয়েছে, যেটা আমি সার্কেল করছি, এখানের মধ্যে তোমাকে দেখতে হবে যে কোনটা আমার মিল আছে। দেখো এখানের মধ্যে সিএ মিল আছে, এখানের মধ্যে সি এর মিল আছে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে আমার ট্রাভেলের কোড কি হয়ে যাবে না, সিএ হয়ে যাবে, একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই? চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নগুলো ভাই দেখা মাত্রই উড়িয়ে দেবে। কি করবে, প্রথম লেটারগুলোকে আমি আগে সার্কেল করে নিচ্ছি। কি করব, প্রথম লেটারগুলোর প্লেস ভ্যালু লিখে নেবো, 15 6 9 12। স্যার 15 6 9 12 এদের মধ্যে কি করবো না, ডিফারেন্সটাকে দেখবো। 15 থেকে দেখো কিছু একটা আমার কমেছে, তাই তো নাকি? এটা কি 15 তো ও তো নাকি, সরি সি 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 আমি ও ভেবেছি, ঠিক আছে?
দেখো এটা সি, ঠিক আছে, আমি সার্কেল করেছি দিয়ে ভেবে নিচ্ছি ও, এটা সি, সি মানে কি হচ্ছে 3 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে আমার 3, ঠিক আছে, এটা হচ্ছে আমার 3। আচ্ছা 3 থেকে 6 মানে কিছু একটা যোগ হচ্ছে, তুমি বলবে 3 যোগ হচ্ছে। 6 থেকে 9 মানে কিছু একটা যোগ হচ্ছে, তুমি বলবে 3 যোগ হচ্ছে। আচ্ছা 9 থেকে 12 মানে এটাও 3 যোগ, স্যার তাহলে 12-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হবে, তুমি বলবে 15 হবে। স্যার 15 মানে কি জানি, ও জানি, 15 মানে হচ্ছে ও, ঠিক আছে। তাহলে আমার প্রথম লেটারটা কি হয়ে যাচ্ছে না, ও হয়ে যাচ্ছে আমার প্রথম লেটার, এখানে আমি লিখছি প্রথম লেটারটা হয়ে যাচ্ছে ও, তার পরেরগুলোকে প্রত্যেকটাকে আমি ভেঙে ভেঙে ধরে ধরে করাবো, ঠিক আছে। যাদের ভাই খুব তাড়াহুড়ো আছে তারা তোমরা পারলে এই ভিডিওটাকে স্কিপ করে করে দেখে চলে যেতে পারো, আর যারা ভাবছো যে না ঠিক আছে তারা তোমরা নিশ্চিন্তে দেখতে পারো, ঠিক আছে ভাই। আমি এটা কিন্তু সবার জন্য ইউটিউবে ভিডিওটা ছাড়ছি। সেকেন্ড লেটারটাকে দেখবো, দেখো প্রত্যেকটা লেটারকে কিন্তু আমি সার্কেল করে নেবো, ঠিক আছে। দেখো এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, জে হচ্ছে 10, তাহলে 1 4 7 10, ঠিক আছে। এদের ডিফারেন্সগুলোকে দেখবো আমি, কি দেখবো, দেখো 1-এর সাথে 3 যোগ হচ্ছে, 4-এর সাথে 3 যোগ হচ্ছে, 7-এর সাথে 3 যোগ হচ্ছে, তাহলে 10-এর সাথে 3 যোগ হয়ে পরবর্তী লেটারটা হবে 10 আর 3-এ 13 হচ্ছে, 13 মানে কি জানি স্যার, এম জানি, 13 মানে কি জানি, এম জানি, তাহলে ও হচ্ছে প্রথম লেটার আর সেকেন্ড লেটার হচ্ছে কিন্তু আমার এম হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাব, সরি নেক্সট মানে প্রশ্ন বলছি, নেক্সট লেটারটা দেখবো কি আছে গ্রুপের, ঠিক আছে। আমি কিন্তু ভাই ব্যাচে কিন্তু এরকমই ধরে ধরে করাবো, যারা অ্যাডমিশন নিয়ে তারা নেবে, ঠিক আছে ভাই। ব্যাচে কিন্তু সব ধরনের স্টুডেন্ট ভাই থাকবে, ওরা কিন্তু প্র্যাকটিস ব্যাচ হবে না। আমি কি বলছি, প্রথমে বেসিকটাকে আমি ক্লিয়ার করব, তারপরে কিন্তু যত প্রিভিয়াস ইয়ার হচ্ছে, এমনকি এই রেলওয়ে গ্রুপ ডির যে এক্সামটা চলছে না, এই এক্সামের প্রশ্নপত্রগুলোকে নিয়েও কিন্তু তোমাদেরকে কিন্তু এই ব্যাচে সব করিয়ে দেওয়া হবে। সামনে 2026 সালে তোমাদের যে 22,000 ভ্যাকেন্সিটা আসছে, সেখানে কিন্তু আমার কাছে যারা রিজনিং শিখবে সবাই যাতে 30-এ 30 করে আসে, এইটুকুনি কিন্তু আমি আশা রাখবো, ঠিক আছে। দেখো এন, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে টি। স্যার এন মানে হচ্ছে 14, পি মানে হচ্ছে 16, আর মানে হচ্ছে 18, টি মানে হচ্ছে 20, তাহলে 14 আর 2-এ 20, 14 আর 2-এ 16, 16 আর 2-এ 18, 18 আর 2-এ 20, 20 আর 2-এ 22, 22 মানে কি জানি স্যার, ভি জানি, ঠিক আছে। তাহলে তার পরের লেটারটা হয়ে যাচ্ছে ভি। এগুলোকে এত টাইম নিয়ে বোঝালে হবে না ভাই, হবে না, এগুলো যারা জানে তারা এগুলো এমনি করে স্কিপ করে চলে যাবে, ঠিক আছে। আর যারা জানে না আমার কাছে শিখছে তারা কিন্তু এগুলোকে দেখবে, ঠিক আছে ভাই। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নটা দেখো তোমরা একটু সলভ করতে পারো নাকি, এই প্রশ্নপত্রগুলো গিয়েই কিন্তু তোমরা এক্সাম সেন্টারে দেখতে পাবে। কি বলেছে, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে নিম্নলিখিত 4টি বর্ণের গুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং এইভাবে একই দল গঠন করে কোন বর্ণগুচ্ছটি সেই দলের অন্তর্গত নয়, সেটাই তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে। বুঝলাম না, এই 4টে যে অপশন দিয়েছে না, এই 4টে অপশনের মধ্যে 3টে তোমার একই লজিক মেনটেন করছে, ঠিক আছে, একটা ভিন্ন, সেই ভিন্নটাই তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে। বুঝতে পারো নি, বুঝতে পেরেছো। চলো এগুলোকে কিভাবে করব, এগুলোকে করব, এটার প্লেস ভ্যালু লিখে নিচ্ছি 6, 9 আর 12। স্যার 3টে বের করলে হবে, হ্যাঁ 3টে বের করলেই হয়ে যাবে, 18, 21, 24। স্যার তারপরে এটা বের করব, সি হচ্ছে 3, সরি সি হচ্ছে 3 লিখা বাদ দিয়ে সি লিখছি, 5 আর 7, ঠিক আছে। এরপরে কি করব, এদের ডিফারেন্স দেখব, এর সাথে দেখো কত যোগ হচ্ছে, 6 আর 3-এ 9, 9 আর 3-এ 12, আচ্ছা 3 যোগ হচ্ছে 18 আর 3-এ 21, 21 আর 3-এ 24। আচ্ছা এটা আর এটা কি সেম লজিক যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ সেম লজিক যাচ্ছে। এর পরেরটা দেখো 3 আর 2-এ 5, আচ্ছা 5 আর 2-এ 7, আচ্ছা দেখো এটা 3 যোগ, এটা 3 যোগ, আর এটার ক্ষেত্রে কিন্তু দেখো কি হচ্ছে না, 2 যোগ হচ্ছে, তাই তো। তাহলে কি আমার 4 নাম্বার অপশনটা আর দেখার প্রয়োজন পড়বে না ভাই, তুমি একদম কনফার্ম লিখে নাও, এটা যেটা হবে 3 যোগ হবে, তারপরেরটাও 3 যোগ হবে, অর্থাৎ এই 3টে কিন্তু সেম লজিক মেনটেন করবে অপশন সিটা ছাড়া, ঠিক আছে। তাহলে অপশন সিটা হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। বিশ্বাস হচ্ছে না, একবার দেখে নাও তোমরা যে অপশন সিটা হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নটা একটু তোমরা করে দেখো, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা তোমরা HW করবে যারা পারছো, ঠিক আছে, আর যারা পারছো না আমি তো শেখাতে এসেছি ভাই, এখানে HW দিতে আসিনি। দেখো HW দেবো কোনগুলো, যেগুলো একদমই সহজ সেগুলো দেবো, ঠিক আছে, যাতে সঠিক করো তোমরা, কনফিডেন্স পাও। দেখো এগুলো কি করব, দেখো 429 থেকে 534 হয়ে যাচ্ছে,
ঠিক আছে, মানে দেখো অনেকটা বেড়ে যাচ্ছে, তারপরে দেখো আবার কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। স্যার এ ধরনের যখন নাম্বার সিরিজ দেবে তখন কি করব, তখন তোমার ফার্স্ট করণীয় হচ্ছে কি না, একটাকে ছেড়ে দেবে আর একটাকে ধরবে, একটাকে ছেড়ে দেবে আর একটাকে ধরবে। তাহলে দেখো কাছাকাছি নাম্বারটা অনেকটা চলে যাচ্ছে। স্যার আরও ছোট করুন, আমি বুঝতে পারছি না। দেখো এখানে দেখো সবগুলোতে 4 কমন আছে, আমি বলবো 4টাকে তুমি ধরছো কেন ভাই, 4টাকে তুমি কেটে দাও না, দেখো কত ছোট লাগছে নাম্বারটা। স্যার এরকম হয়? হ্যাঁ হয়, হয় এরকম হয়। তাহলে দেখো এদের লজিকটা দেখো, 29 আর 52 মানে কত হচ্ছে স্যার 23, 29 আর 23 হচ্ছে 52, স্যার 23 যোগ হচ্ছে। ঠিক আছে, যারা পারছো না এই 52 থেকে 29 বাদ দিয়ে দেবে, বিয়োগ ফলটাই তো হচ্ছে তোমার ডিফারেন্স, তাহলে কত হচ্ছে না 23 হচ্ছে। বুঝতে পেরেছো ভাষাটা আমার? আশা করছি বুঝতে পেরেছো। স্যার 52 সাথে 75 মানে এটা দিয়ে 3 আর ওদের দিয়ে 20, আচ্ছা এটাও 23 যোগ হচ্ছে। স্যার এত সহজ হয়ে গেল, এত বড় সংখ্যাটা? হ্যাঁ ভাই এত সহজ হয়ে গেল। ঠিক আছে, চলো এরপরে কি করব, আর একটা যেটা বাকি আছে এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি না, যদি আমাকে দুটো কোয়েশ্চেন মার্ক দিত তাহলে কিন্তু এখানে কি হয়ে যেত না, 75 সাথে আবার 23 যোগ হতো, আর আগে তো 4 তো আমার আছে ওটা আমি কেটে দিয়েছি, 4টা তো আমার সবগুলোতেই কমন আছে, তাহলে আমার যে সিরিজটা বেরোতো তার আগেও কিন্তু 4 কমন থাকতো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো স্যার, এখানে বুঝলাম, কিন্তু এখানে যদি আমার অ্যান্সার মানে এটা থাকতো দিয়ে যদি 23 যোগ হতো তাহলে কিন্তু এটা ভাই 5 হয়ে যেত। বুঝতে পেরেছো? এগুলো ভাই কমন সেন্স, এত মানে ধরে ধরে বোঝাবো, তোমরা সব পারবে, চাপ নেই। ঠিক আছে, আমাকে প্রশ্ন তো এটা জানতে চাইনি স্যার, প্রশ্ন জানতে চেয়েছে আমাকে এর পরেরটা সিরিজটা, তাহলে এটা ছেড়ে এটাকে বের করতে হবে, এটা ছেড়ে এটাকে বের করতে হবে। দেখো এটারও 5 কমন আছে, এটাকে কেটে দিচ্ছি, এটারও 5 কমন আছে, এটাকে কেটে দিচ্ছি, দেখো কত ছোট হয়ে গেল। 34-এর সাথে 57 মানে কত হচ্ছে স্যার, 34 আর 57 মানে হচ্ছে 4 আর 3 7 আর যদি 20, এটাও দেখো 23 যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে না, 557 সাথে 5টা কমন নিয়েছি, এটাকে সেই জন্য কেটে দিয়েছি, এর সাথে যদি আমি 23 যোগ করি কত হবে, তুমি বলবে 8 হচ্ছে আর 9 হচ্ছে, তাহলে এটা 5 আছে। যদি স্যার এটা আমার 100-র ওপর চলে যেত তখন কিন্তু এটা 6 হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা 5 লিখে দিলাম, তাহলে কত হয়ে গেল আমার 598, একদম সঠিক উত্তর। কত সহজে হয় ভাই, এগুলোর জন্য ভাই তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে ব্রেনটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে, যেগুলো কিভাবে সহজ হয়, কিভাবে সহজ হয়। শুধু আমি করে দিচ্ছি, আমার করানোটা খুব সহজ মনে হচ্ছে, যখন নিজে করতে যাচ্ছ তোমার মাথা থেকে ভাই তোমাকে নতুন নতুন লজিক বের করতে হবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই একটা প্রশ্নকে দেখতে পাবে, আশা করছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো এখানে দেখো আমার মাথায় যদি কেটে যায় এটাকে দেখে লাভ নেই, এটা কি লিখে দিয়েছে, এটা লিখে দিয়েছে যে এই 108, এখানে 13টা অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, যে 13টাকে মানে 1 গণিত 3 বা 1-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার বা 1-এর কিউব বা 3-এর কিউব, এভাবে কিন্তু কোনো ধরনের এর ওপর গাণিতিক কার্যক্রম করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো, এই 13 সংখ্যাটাকে 13 হিসাবেই কাউন্ট করতে হবে। স্যার বুঝলাম না, এখানে প্রশ্নতে একবার ভালো করে বোঝান। দেখো দেখো এখানে কি বলেছে, এই 100 যে 8টা দিয়েছে আর এই যে 9টা দিয়েছে, আমি 108টাকে আমি এভাবে লিখতে পারি না 1 যোগ 0 যোগ 8। ঠিক আছে, দিয়ে আমি বলতে পারি না যে এটা 9। ঠিক আছে, এই 108টাকে 108ই লিখতে হবে। বুঝতে পেরেছো তো? চলো তারপরে গাণিতিক কার্যক্রম করতে হবে। এরপর স্যার প্রশ্নটা কি বলেছে, যে এই এক্সের জায়গায়, এই এক্সের জায়গায় তোমাকে এই এক্সের যে অপশানগুলো দিয়েছে না, এই যে 4টে অপশান দিয়েছে, কোন অপশানটা বসালে এই এক্সের সাথে এই যে লজিকটা যাচ্ছে এবং ওয়াইয়ের জায়গায় এই 9-এর সাথে যে অপশানগুলো দিয়েছে না, কোনটা বসালে প্রপার দুটোই সেম অর্থাৎ সমানুপাত, অর্থাৎ দুটো সমান লজিক যাবে, এটাই তোমাকে জানতে চেয়েছে। স্যার বুঝলাম না, ভালো করে বোঝান। চলো এই প্রশ্নটাকে সমাধান করলেই তুমি বুঝে যাবে। ঠিক আছে, দেখো এই এক্সের জায়গায় সাপোজ যদি আমি এই 16টাকে ধরে নিই, ঠিক আছে 16টাকে ধরে নিতে পারি বা 12টাকে ধরে নিতে পারি। আচ্ছা এখানে শর্টকাট কিভাবে করবে একটু বলি, দেখো এগুলো কিন্তু মানে প্রশ্ন সমাধান করতে করতে চলে আসবে, যেরকম আমার মাথায় চলে এসছে। দেখো এখানে দেখো তুমি কি বলবে, এই 16 একটা অপশানই আমার উপস্থিত আছে, এখানে দেখো 12 কিন্তু আমার দুটো অপশান আছে এবং 14 একটাতে আছে, তাহলে আমি যদি 12টাকে ধরে নিই তাহলে ম্যাক্সিমামটাই আমার 12 দিয়ে হওয়ার চান্স থাকতে পারে। অর্থাৎ যদি আমি বলতে পারি যে 16টাতে 25% চান্স আছে, এই 12টাতে 25% আছে, এই 12টাতে 25% আছে এবং এই 14টাতে 25% চান্স আছে, 4টে মিলে তো 100% চান্স, 4টে অপশানই আমাকে ট্রাই করতে হবে। তাহলে আমি যদি দুটো 12কে নিই তাহলে 50% চান্স, তাহলে আমার চান্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 12টাকে নিয়ে অ্যাপ্লাই করব।
দেখো 12টাকে নিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি বলছি সেকেন্ড অপশানটাকে আমি ধরছি, ঠিক আছে। তাহলে 12র সাথে কিছু একটা গুণ করলে তোমার 108-এ যেতে হবে। আচ্ছা 12র ঘরের টেবিল তোমরা জানো, নামটা তোমরা জানো? তুমি বলবে হ্যাঁ জানি। 9 12 কত হচ্ছে? 9 12 হচ্ছে 108, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 9 গুণ হয়ে কত হচ্ছে না আমার 108 হচ্ছে, ঠিক আছে, 108 হচ্ছে। আচ্ছা তাহলে আমাকে দেখতে হবে এই 9-এর সাথে কত গুণ করতে হবে? 9ই গুণ করতে হবে। যেহেতু আমি কী করলাম না 12র সাথে 9 গুণ করে আমার 108 হচ্ছে, সেহেতু আমি 9-এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমার 81 হতে হবে। দেখো অপশান 81 আছে, তুমি বলবে হ্যাঁ। আমি যদি এখানে 12 বসাই আর এখানে যদি আমি 81 বসাই, তাহলে কিন্তু এই 12-র সাথে 108-এর যে লজিকটা মেনটেন করছে, 9-এর সাথে 81-রও কিন্তু সেই একই লজিকটা আমার মেনটেন করছে, অর্থাৎ এদের মধ্যে সমানুপাত। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। আচ্ছা অ্যান্সারটা দেখো, ঠিক আছে। কি বলেছে দেখো, এই একটা প্রশ্ন গিয়ে তোমরা একটা দেখতে পাবে বা দুটো দেখতে পাও, ঠিক আছে। কি কি দিচ্ছে? দুটো তোমার উত্তর দিকে মুখ করে দিয়ে দিচ্ছে, বা দুটো কেন্দ্রের দিকে দিয়ে দিচ্ছে, বা দুটো বক্সের দিকে দিয়ে দিচ্ছে। তিনটে টাইপই আসছে, একটা বক্সের, একটা কেন্দ্রের দিকে মুখ করে, আর একটা উত্তর দিকে মুখ করে। এবারে যে কোনো একটা টাইপ তোমার দুটো দিয়ে দিচ্ছে, তোমার মোট 4টে প্রশ্ন আসছে এই রিলেটেড, ঠিক আছে। যারা এক্সামটা দিয়ে এসেছে তারা আমার কথার সাথে তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখছে, কেননা তাদের সামনে এনটিপিসির এক্সাম আছে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যেহেতু ফর্ম ফিল আপ করে নিয়েছে। আবার কি আছে? এলপি আছে, টেকনিশিয়ান আছে, এবং তোমরা যারা সামনে রেলওয়ে গ্রুপ ডিটা যাদের এখন চলছে, তোমাদের সামনে এক্সাম আছে, তারা তো দেখছোই আমার ভিডিও, আমি জানি। তা বলবো ভাই, যে টাইপগুলো বলছি আমার প্রতি ভরসা রেখে তুমি করে যাও, এবং আমি যেভাবে শেখাচ্ছি তোমরা করে যাও। আশা করতে পারো যে ভাই 30-এর মধ্যে 30ই তুমি কমন নিয়ে আসবে, মানে একদম শিওর শর্ট মেরে আসবে 30-এ 30টা নাম্বার। আমাকে কালকে একটা ভাই ফোন করছে ভুবনেশ্বর থেকে, এক্সাম দিয়ে আসার পরে, একটু বলি ভাই, হ্যাঁ, ফোন করছে এক্সাম সেন্টারের থেকে বেরিয়ে, ঠিক আছে। বলছে যে আমি এক্সামটা যখন দিয়ে বেরিয়েছি তখন কিন্তু আমার মনে হচ্ছে যে স্যার আপনার কথাগুলো একদম ডেটও মিলে গেছে। ফোনটা আমি ভাবলাম যে রেকর্ড করি, আমি বললাম না ভাই রেবেল করার দরকার নেই, অত নিজেকে ভাই প্রমাণ করার দরকার নেই। যাদের ইচ্ছে হবে তারা দেখবে, যাদের ইচ্ছে হবে না তারা দেখবে না, অত আমার প্রমাণ করার দরকার নেই, ঠিক আছে। আমি কিন্তু এর জন্যই কিন্তু তাকে আর আমি কল ব্যাকটা করলাম না। সে যে প্রথম চান্সে যে কথাগুলো বলেছিল তোমরা যদি শুনতে, তাহলে হয়তো তোমাদেরও মনের মধ্যে ওই প্রশ্নটাই আসতো যখন তুমি এক্সাম দিয়ে বেরোতে, ঠিক আছে। সেই ভাইটা হয়তো আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেগুলো সব টেকনিশিয়ান কিন্তু আমাদের দেখছে, আমরা কিন্তু জানি না, কিন্তু আমাদের যা ধারণা ছিল তার থেকে অনেক অনেক বেশি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। চলো এই প্রশ্নটাকে এবারে সলভ করি। উত্তর দিকে মুখ করে আছে মানে, আচ্ছা উত্তর দিক বলতে স্যার এই সাইডটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে। তো উত্তর দিকে যদি এই ব্যক্তিটা মুখ করে থাকে তাহলে এই দিকটা হবে। তাহলে কজন পার্সেন্ট বলেছে না? 7জন পার্সেন্ট বলেছে, ঠিক আছে। তাহলে 2 3 4 5 6 আর 7টা পজিশন আমি আগে করে নিলাম। বুঝতে পেরেছো? তাদের যে স্থানগুলো, সেই স্থানগুলো আগে আমি ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে নিলাম। এরপরে কে কোথায় বসেছে সেটাই কিন্তু আমাকে বের করতে হবে। প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, এর বাম দিকে মাত্র 2জন বসেছে। আচ্ছা আমার বাম হাতটা বা তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, এবং ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। এরপর দেখো কি বলেছে, এর বাম দিকে মাত্র 2জন। আচ্ছা একে যদি এখানে বসে, মাত্র 2জনকে আমি ফাঁকা রেখে দিলাম, মাত্র 2জন, কথার মানেই হচ্ছে এটা এ এমন জায়গায় বসবে, তারপরে কিন্তু আর 2জনের পরে কিন্তু আর কোনো জায়গা থাকবে না। এরপরে কি করব, এ আর ওয়াই এর মধ্যে শুধুমাত্র 3জন। আচ্ছা এ তো বলে দিচ্ছে এই ধারে কি আর 3জন বসাবার জায়গা আছে? তুমি বলবে না জায়গা নেই, তাহলে বসাবো কোন ধার দিয়ে? যদি জায়গা না থাকে এটা দিয়ে তোমাকে কে বসাতে বলেছে ভাই? 3জনকে তোমাকে 1টা 2টো 3টে, তারপর কে বসেছে না ওয়াই বসেছে, একদম 3টে বসিয়ে দিলাম। এ আর ওয়াই এর মধ্যে 3জন, ঠিক আছে। এল বসেছে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে, দ্বিতীয় স্থানে কে বসেছে না এল বসেছে। তাহলে এর ডান দিক, দেখো এই সাইডটা ডান দিক, তাহলে এর ডান দিক নিশ্চয়ই এই সাইডটা হবে, বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় স্থানে প্রথম, দ্বিতীয় স্থানে কে বসেছে না এল বসেছে, তাই তো। প্রথম স্থান এটা হচ্ছে প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থানে কে বসেছে না এল বসেছে, সেটাই আমি লিখলাম, ঠিক আছে। কি হচ্ছে নেক্সট করলে পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছে, আচ্ছা বেশ ঠিক আছে, এবার হয়েছে। দেখো দ্বিতীয় স্থানে এল বসেছে, এল ও জেডের মাঝখানে শুধুমাত্র 2জন,
এল আর জেডের মাঝখানে দেখো, এখানে একটু কালারটাকে চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এল আর জেড এধার দিয়ে কিন্তু জেড বসার জায়গা আছে, মধ্যেখানে দুজন থাকতে হবে। তুমি বলবে না বসার জায়গা নেই, তাহলে কি করব না এই একজন দুজন তারপরে কাকে করে দেবো না জেডকে করে দেবো। এ তো অলরেডি বসে আছে আর একজন ফাঁকা আছে। চলো ঠিক আছে, প্রত্যেকটা লাইন পড়বো, তার সাথে কিন্তু আমি অ্যান্সার ফরম্যাটে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। রেল কিন্তু ভাই এভাবেই দেয়, অনেকে কি ঘাবড়ে যায় দিয়ে ভুল করে দেয় না ভাই, প্রত্যেকটা লাইনের অর্থ তোমাকে বুঝতে হবে, তারপরে কিন্তু এগুলোকে সমাধান করতে হবে। সি বসেছে বি এর ডান দিকে কোনো একটি স্থানে, সি বসেছে বি এর ডান দিক, তাহলে বিকে নিশ্চয়ই এখানে বসাতে হবে, তারপরে এর ডান দিকে এটা হবে, কে বসেছে না সি বসেছে, এবং এক্স এর বাম দিকে কোনো একটি স্থানে, এক্স এর বাম দিকে কোনো একটি স্থানে, একদম পারফেক্ট হয়ে গেল। এরপরে কি বলেছে সি এর ডান দিকে কতজন আছে, সি এর ডান দিকে কতজন আছে, চলো সি এর ডান দিকে কতজন আছে এবারে তোমরা নিজেরাই বের করতে পারবে। সি যদি হয় এটা ডান দিক হচ্ছে এটা, তাহলে একজন দুজন তিনজন, তিনজন হয়ে যাবে, একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। দেখো এই প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু উড়িয়ে দেবে। কিভাবে করতে হবে, প্রথমে তোমাকে দেখতে হবে যে এই যে তোমার লেটারের গ্রুপটা দিয়েছে বা সিরিজটা দিয়েছে, ঠিক আছে, এগুলোকে আমি নাম্বারে কনভার্ট করে নিই, তাহলে দেখো সুবিধা হবে কতটা গাণিতিক কার্যক্রম করতে। আচ্ছা 12 8 একটা স্পেস দিয়েছে, 11 7 একটা স্পেস দিয়েছে, 10 আর 9। আচ্ছা প্রথম মানে লেটারের যে আমি প্লেস ভ্যালুগুলো তাদেরকে আমি সার্কেল করে নিলাম। আচ্ছা 12 থেকে 11 মানে দেখো 1 বিয়োগ হয়েছে, 11 থেকে 10 মানে দেখো 1 বিয়োগ হয়েছে, ঠিক আছে। তারপরেরটাকে আমি করছি এটা একটু বোল্ড করছি, দেখো 8 থেকে 7 মানে কি হয়েছে দেখো না 1 বিয়োগ হয়েছে, আর 7 থেকে 9 মানে কিছু আমার একটা যোগ হচ্ছে, ঠিক আছে, 7 থেকে 9 মানে কিছু একটা যোগ হচ্ছে মানে 2 যোগ হচ্ছে। আচ্ছা তাহলে তোমাকে আর এটাকে কি বের করতে হবে ভাই, এটাকে আর বের করার দরকার নেই, সেম একই লজিক যাচ্ছে। আচ্ছা আমি প্রথম লেটারগুলোকে কি করছি না এক এক করে বিয়োগ করছে, হচ্ছে নাকি দেখিনি, দেখো 20 থেকে 19 মানে 1 বিয়োগ হয়েছে, 19 থেকে 18 মানে 1 বিয়োগ হয়েছে, তার পরের লেটারটা প্রথমে 1 বিয়োগ হবে, 16 থেকে 15 মানে 1 বিয়োগ, তারপর 15 থেকে 17 মানে 2 যোগ, ঠিক আছে। দেখো এটা আমার একদম সঠিক আছে, আর বাকি তিনটে দেখারই কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই, তার আগে অ্যান্সারটা দেখে নিই ঠিক আছে নাকি। চলো নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো ভাই সমাধান করাতে হবে, দেখো একবার দেখিয়ে দিই, ঠিক আছে। প্রদত্ত ক্রমটি পড়তে বলেছে, সমস্ত সংখ্যা শুধু এক অঙ্কের সংখ্যা, এটাকে বলে দিয়েছে। বাম দিক থেকে ডান দিক তোমাকে গাণিতিক কার্যক্রম করতে বলে দিয়েছে। বাম দিক থেকে 12তম, আচ্ছা বাম দিক মানে এদিক থেকে 12তম তোমাকে জানতে চেয়েছে। 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জায়গায় দেখো আমি সার্কেল করে দিলাম। কি বলেছে অঙ্কদের সমষ্টি কত, আচ্ছা 6 বলে দিয়েছে। আর কি বলেছে দেখো ডান দিক থেকে মানে এই দিক থেকে, ঠিক আছে, ডান দিক থেকে মানে এদিক থেকে, যেটা দিয়ে আরও দিলাম দ্বিতীয় অঙ্ক 3, দেখো দ্বিতীয় অঙ্ক হচ্ছে 7, তাহলে 6-এর সাথে যদি 7 যোগ করি তাহলে কত হবে গো 13 হবে, সেটাই তোমাকে জানতে চেয়েছে ভাই, ঠিক আছে ভাই, ঘাবড়ে যাবে না। চলো নেক্সট প্রশ্ন, এই প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। কিভাবে সহজে করবে তোমাকে একবার বলে দিই, দেখো 4 7, তারপরে কি হচ্ছে দেখো 10, তারপরে হচ্ছে 13। আচ্ছা 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 3 13, আচ্ছা 13-র সাথে যদি 3 যোগ করি তাহলে 16 হচ্ছে, 16 মানে কি হচ্ছে তাহলে প্রথম লেটার হয়ে যাচ্ছে আমার পি। আচ্ছা জেড ওয়াই এক্স ডব্লু মানে কিছু কমছে, এক এক করে কমছে দেখো, তাই তো নাকি। এক্স এটা কত হচ্ছে 26, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 23, ভাই একদম সহজভাবে বুঝাচ্ছি। তাহলে 23-এর পরে এক ঘর কমলে কী হবে 22 হবে, 22 মানে কী হবে ভি হবে, তাহলে সেকেন্ড লেটার কী হয়ে যাচ্ছে ভি হয়ে যাচ্ছে। চলো নেক্সট তারপরে দেখাবো একটু কি বলেছে দেখো, ঠিক আছে। লাস্ট লেটারটা আমার কিন্তু পড়ে আছে প্রত্যেকটা গ্রুপের, ঠিক আছে। এম মানে হচ্ছে 13, এল মানে হচ্ছে 12, কে মানে হচ্ছে 11, জে মানে হচ্ছে 10, তাহলে আই মানে হচ্ছে 9, এটা হয়ে যাবে একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই, একদম সঠিক উত্তর। এগুলো নিয়ে ভাই অত মাথা ঘামানোর দরকার নেই, ঠিক যেভাবে লজিক দেবে সেভাবে তোমাকে করতে হবে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন তো আমি সবসময়ই করিয়ে দিচ্ছি, কালারটাকে একটু চেঞ্জ করি, নাহলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। চলো কি বলেছে, একটা পার্সেন্ট বলে দিয়েছে নাম, এ বিন্দু থেকে বলে দিয়েছে কি করতে হবে না নর্থ সাউথ, কি করতে হবে এখানে একটা গ্যাপ দিতে হবে এবং এখানে একটা গ্যাপ দিতে হবে, আর বাম হাতটা হচ্ছে বাম দিক এবং ডান হাতটা হচ্ছে ডান দিক, ঠিক আছে। নর্থ তারপর সাউথ একটা গ্যাপ দিয়ে লিখেছি, ঠিক আছে, একটা গ্যাপ দিয়ে লিখেছি, আর এই যে দুটোতে গ্যাপ দিয়েছি কি হবে, একটাতে হবে ইস্ট আর একটাতে হবে ওয়েস্ট, ঠিক আছে। এরপরে প্রশ্নতে ঠিক যেভাবে যেতে বলবে আমি ঠিক সেভাবে যাব। কি বলেছে দেখো দক্ষিণ দিক থেকে শুরু করছে গাড়ি চালানো 6 কিলোমিটার, আচ্ছা দক্ষিণ দিকে 6 কিলোমিটার যাচ্ছে,
তারপরে কি বলেছে দেখো, তারপর তিনি দুবার পরপর বাম দিকে বাঁক নেন এবং যথাক্রমে কত কত বলেছে না 4 কিলোমিটার এবং 6 কিলোমিটার। আচ্ছা 6-এর বাম দিক বলতে এটা প্রথমে 4 কিলোমিটার যেতে বলেছে, আবার 4-এর আবার বাম দিক এটা হবে কত কিলোমিটার না 6 কিলোমিটার, পরপর দুবার, একবার 4 কিলোমিটার একবার 6 কিলোমিটার বলেছে। তারপর তিনি শেষবারের জন্য ডান দিকে বাঁক নেন এবং পি বিন্দুতে পৌঁছানোর জন্য 4 কিলোমিটার যান। আচ্ছা তারপরে 6-এর ডান দিক বলতে কোনটা হবে গো, এখন তো সে প্রেজেন্ট দাঁড়িয়ে আছে 6-এর ডান দিক বলতে স্যার এদিকটা হবে, এদিকে তো অলরেডি 4 বসে আছে, কত কিলোমিটার যেতে বলেছে না 4 কিলোমিটার, 4-এর নিচে 4 লিখে দাও না ভাই, কি অসুবিধা আছে। এরপরে কি করতে হবে, সে একটা বিন্দুতে সে পৌঁছে গেছে, দেখো বি বিন্দুতে পৌঁছে গেছে, এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে সর্বনিম্ন যেতে হবে সেটাই তোমাকে জানতে চেয়েছি। কি বলেছি ভাই, এগুলোকে যোগ করে দেবে। স্যার এখানে তো কিছুই বসালাম না, এটা তো শিখিয়েছেন, হ্যাঁ আগের ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি। এখানে কিছু নেই মানে শূন্য ধরে নেবো, 6 করতে 6 আর 4 4-এ 8 যোগ করছি কিন্তু, ঠিক আছে, আর নিচে কিছু নেই মানে 6 হয়ে যাচ্ছে, একটা ছেড়ে আর একটাকে বিয়োগ মানে 6 আর 6 বিয়োগ বা ডিফারেন্স নেওয়া মানে কি, এদের মধ্যে কোনো কিলোমিটার পড়ে থাকছে না, পড়ে থাকছে কি 8 আর 0, এই দুটোকে নিয়ে আমার গাণিতিক কার্যক্রম করতে হবে, ঠিক আছে। 8 থেকে যদি 0-র আমি ডিফারেন্স বাদ দিই তাহলে আমার 8ই পড়ে থাকছে, 8 কিলোমিটার তো হয়ে যাচ্ছে, তাকে আবার রিটার্ন যেতে হচ্ছে, রিটার্ন যাওয়া মানে কি সে বি বিন্দুতে পৌঁছে গেল, তাকে ডাইরেক্ট যেটা দিয়ে যেতে বললো সে গেটে পৌঁছে গেল, বলছে তাকে আবার রিটার্ন আসতে হবে আবার এ বিন্দুতে, তাহলে কি করতে হবে স্যার, এই 8 আর 0-র মধ্যে কোনটা ছোট, তুমি বলবে 0টা ছোট, এটা আবার একদম সহজ কথা, 0 যে দিকটায় আছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক সেটা তোমাকে লিখে দিতে হবে, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, ঠিক আছে, পশ্চিম দিক তোমাকে লিখে দিতে হবে, তাহলে 8 কিলোমিটার পশ্চিম দিকে তাকে যেতে হবে, এটা একদম সঠিক উত্তর। স্যার যদি তাকে না রিটার্ন যেতে হতো না তাহলে এই 8 আর 0-র মধ্যে তোমার বড় দিকটাকে নিয়ে নিতে হতো, অর্থাৎ ইস্টে তাকে 8 কিলোমিটার যেতে হতো, যদি তাকে রিটার্ন না যেতে হতো অর্থাৎ আবার ফেরত না যেতে হতো, ঠিক আছে ভাই। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই প্রশ্নগুলো দেখা মাত্রই, ঠিক আছে তো, হ্যাঁ এই প্রশ্নগুলো দেখা মাত্রই কী করতে হবে বলো দেখিনি, সিম্পলভাবে লিখে দিতে হবে 15 5 56 28 3, ঠিক আছে। এরপরে কি বলেছে, গুণের সাথে বিয়োগ, তাড়াহুড়ো করে না ভাই, আমার কথা মিলিয়ে নেবে, ঠিক আছে, তাড়াহুড়ো করে না, গুণ যে দেখবে না তোমার তখন মাথায় হবে কি যে আমাকে এই প্রশ্নটা 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, ঠিক আছে। যখনই গুণ দেখে নিচ্ছে হচ্ছে গুণের সাথে তাহলে ভাগ হবে না, গুণের সাথে দেখো এখানে বিয়োগ বলেছে, কোথায় ভুল হতে পারে, ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমি কিন্তু বোঝাবো তোমাকে, দেখো তাহলে গুণের সাথে বিয়োগ, স্যার গুণ আছে মানে এখানে বিয়োগ করে দিলাম, আর বিয়োগ আছে মানে এখানে গুণ করে দিলাম, আর যোগের সাথে ভাগ, যোগ আছে মানে এখানে ভাগ করে দিচ্ছি, আর এখানে ভাগ আছে মানে এখানে যোগ করে দিচ্ছি, স্যার ভাগের কাজ আগে, 28 দুগুণে 56 যোগ 3 গুণ 5 বিয়োগ 15, ঠিক আছে, সলভ করছি যেভাবে সলভ করে, ঠিক আছে, শর্টকাটই মানে একদম সহজভাবেই করছি, স্টেপ বাই স্টেপ, 10 করছি, 3 করছি, 15 করছি, স্যার এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, আর এটার আগে তো এমনি অলরেডি প্লাস আছে, তাহলে যোগের কাজ আগে, তাহলে 15 + 3 সমান কত হচ্ছে গো 18, 18 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত হচ্ছে, তুমি বলবে 18 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে 8 থাকছে, 8 হয়ে যাচ্ছে, একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই, একদম ধরে ধরে শেখাবো, বাচ্চা ছেলেদের মতো ধরে ধরে শেখাবো। চলো এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু আমি HW দিচ্ছি, ঠিক আছে, এই প্রশ্ন HW, অনেক স্টুডেন্ট আছে কি পুরো ভিডিও কমপ্লিট দেখবে না ভাই, ঠিক আছে, একটা ভিডিও কেউ যদি আমার ফুল দেখে একদম মনোযোগ সহকারে তাহলে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, এটুকুনি আমি কথা দিতে পারি, যে রিজনিং এত সহজে শেখা যায় এবং এত সহজে শিখে কিন্তু একটা রেলের জবকে সিকিওরভাবে তুমি নিজের কাছে নিয়ে নিতে পারবে, ঠিক আছে ভাই, একদম কথা দিচ্ছি আমি। যারা ভাবছে রিজনিং একদম উড়িয়ে দেবো বিশাল কনফিডেন্স, ভাই ফেঁসেছে, বহু মানুষ আছে রিজনিংই ফেঁসে গেছে, বুঝতে পেরেছো তো, একটু যদি তোমাকে লজিক ঘুরিয়ে দেয় না তোমার 5টা সহজ প্রশ্ন এমনি অলরেডি ভুল হয়ে যাবে, কিভাবে মাথা ঠান্ডা করে এক্সাম দেবে সেজন্য কিন্তু ভাই তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তার ছাড়া বিকল্প পথ কিচ্ছু নেই, ঠিক আছে। মানে কি বলবো তোমাকে, যারা ভাবছি যে 30-এ 30 ঠিক করে আসছি না, অনেক স্টুডেন্ট আছে, 90% স্টুডেন্ট এমন আছে যারা ভাবছে আমি 30-এ 30 ঠিক করে আসছি, তারা কিন্তু নিজের অজান্তেই 1টা থেকে 2টো ভুল এমনি করে আসবে, এটা আমি ভুল করে এসেছি, এটাই মনে হবে, তোমাদের যাতে না মনে হয় সেই জন্য বলছি ভাই মাথা ঠান্ডা করে করবে, ঠিক আছে। আর এটা HW দিচ্ছি, অনেক স্টুডেন্ট আছে হয়তো এই কোশ্চেন পর্যন্তই আসেনি, আমার টাইম আছে আমি তোমাদেরকে করাচ্ছি,
ইউটিউবে একদম সম্পূর্ণ বিনামূল্যে। আর তোমাদের ভাই এইটুকুনি টাইম নেই যে তোমরা একদম ধৈর্য সহকারে একবার কানে হেডফোন দিয়ে আমার কথাগুলোকে শুনবে এবং কথার সাথে রিলেট করে প্রশ্নগুলোকে কানেক্ট করবে। যদি একবার করতে পারো না এভাবে, আমি কথা দিচ্ছি তোমার রিজনিংয়ের প্রতি ভালোবাসা চলে আসবে এবং তুমি 30-এ 30 পাবে। যে সাবজেক্টটা তোমাকে রুজি রোজগারের পথ এনে দেবে সেই সাবজেক্টটাকে তোমাকে ভালোবাসতে হবে ভাই। একটা হিউজ পরিমাণে স্যালারি তোমার সামনে এনে দেবে এক একটা সাবজেক্ট। এখানে তোমার যদি যতই সহজ সাবজেক্ট হোক, আমি বলছি রিজনিং বিশাল সহজ সাবজেক্ট, তুমি যদি 30-এ 30 পেয়ে যাও তাহলে 30 তো তুমি শিওর হয়ে যাচ্ছ। তারপরে তোমাকে কত পেতে হবে ভাই? আর তুমি 40 পাও না। ম্যাথের মধ্যে তোমার ম্যাথ খুব ভালো হচ্ছে, আমি যে খুব ভালো হওয়ার দরকার নেই, মোটামুটি হচ্ছে, তুমি 20 পাও, কোনো অসুবিধা নেই। 30-এ 30 তোমাকে একদম সিকিওর করে নিতে হবে। তারপরে 20 পাও, কোনো অসুবিধা নেই। সায়েন্স তো স্যার 25 আসছে, 25-এর মধ্যে তোমাকে বেশি পাওয়ার দরকার নেই ভাই, তুমি 20 পাও। আচ্ছা 20 পাও, তাহলে কিন্তু তোমার দেখো ভাই 3টে সাবজেক্টই সত্য হয়ে যাচ্ছে, সত্য একদম হয়ে যাচ্ছে। তুমি তো অনেক দিন থেকে মানে প্রস্তুতি নিচ্ছ এই কম্পিটিটিভ এক্সামের। যদি আমার কথা এই পর্যন্ত এসে তুমি যদি শোনো তাহলে হয়তো বুঝতে পারবে। অনেক দিন থেকে নিচ্ছ, 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছর 15 বছর নিচ্ছ, ঠিক আছে, কিন্তু কোনো দিন তুমি বলতে পারবে যে আমি 70 ওপরে যে কোনো এক্সাম দিয়েছি পেয়েছি? বলতে পারবে না, কেননা তুমি নিজেকেই ফাঁকি মারছো। তাহলে বলবে কি করে ভাই? আর থাকছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পার্ট বা জিকে। তুমি বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার 20-এর মধ্যে তুমি 3 থেকে 5 আনতে পারবে না। 3 থেকে 5 আনো, আর বেশি দরকার নেই, পারবে না তুমি ওই জায়গাটা। 3 থেকে 5 আনো, তাহলে কিন্তু তোমার 75 হয়ে যাবে। তুমি 75 র মার্কস পেয়ে আসো, ঠিক আছে। তারপর তুমি এসে আমাকে বলবে স্যার আমি গ্রুপ ডিতে 75 পেয়েছি র মার্কস, তার সত্ত্বেও আমার চাকরিটা হলো না। তখন আমি বলবো হ্যাঁ তোমার কষ্ট আছে, তুমি 75 পেয়েছো, তোমার চাকরি পাওয়ার ক্ষমতা আছে, তার সত্ত্বেও সরকার তোমাকে চাকরি দিচ্ছে না। 75 পেলে তোমার নর্মালাইজেশনে এটা হয়তো ভাগ্য যদি ভালো থাকে, তুমি যদি নর্মালাইজেশনে কত পেয়ে যাও, 5 যদি বেড়ে যায় তাহলে তোমার 80। আচ্ছা ভাই একটা এক্সামে কি 80 কাট অফ যায়? গ্রুপ ডির কথা বলছি, যত প্রিভিয়াস ইয়ার উঠি নাও, তোমাকে ভাই এলপিও আমি ধরছি না, এনটিপিসিও ধরছি না, আর তোমার টেকনিশিয়ান ধরছি না। টেকনিশিয়ানে তোমার কোশ্চেনের লেভেল আমিও জানি, তোমরা দেখেছো আমিও জানি, টেকনিশিয়ানের সাথে গ্রুপ ডি একদম ঘুরিয়ে ফেলবে না। 80 তুমি নর্মালাইজেশনে পাও, তারপর তুমি যদি কাট অফ না ক্লিয়ার করতে পারো আমাকে তুমি বলবে। ভাই নিজেকে আগে নিজে জাজ করতে শেখো, তারপরে পরের প্রতি অ্যালিগেশন দেবে তুমি, ঠিক আছে। নিজেকে নিজের প্রতি একদম অনেস্ট হও একটা জব পেতে গেলে, ঠিক আছে ভাই। অনেক স্টুডেন্ট আছে, কোটি স্টুডেন্টে এক্সাম দিচ্ছে এই এক্সামটা, তুমি ভাবছো 2 দিন পরে আমি চাকরি নিয়ে নেবো? হবে না ভাই। চলো কী করলাম, এটা SW দিলাম, ঠিক আছে। যারা ভাই সিরিয়াস অ্যাসপিরেন্ট এটাকে করবে এবং কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো কতজন আমার এই কথাটা শুনেছে। অনেকে আছে শুনবে কিন্তু কমেন্ট করবে না, ভাই সবাই করে না। চলো ভাই, টাইমের অনেক দাম আছে, চলো নেক্সট। চলো কি বলতে গেলাম, আলাদা মুডে চলে গিয়েছিলাম। দেখো বিবৃতি বলেছে এবং সিদ্ধান্ত বলেছে, ঠিক আছে ভাই। কি বলেছে প্রশ্ন গিয়ে তুমি একটা কমন পাবে, কোনো মূর্তি নয় বই। আচ্ছা এই একটা বলছি মূর্তি, ঠিক আছে। মূর্তির সাথে বইয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে অ্যান্টি, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মানে কোনো কানেকশন নেই। প্রথম বিবৃতি পড়া আমার কমপ্লিট। সেকেন্ডটা বলেছে দেখো কোনো বই খাতা নয়। আচ্ছা কোনো বই কিন্তু আমার বইয়ের সাথে কিন্তু আবার অ্যান্টি থাকছে কে? খাতা, খাতা, ঠিক আছে। আচ্ছা স্যার কোনো বই যদি খাতা না হয় তাহলে আমি আর একটা ভেন ডায়াগ্রাম আমি করতে পারি, কেননা আমি 12 ক্লাসে কি পড়েছি না ফিলোসফি সাবজেক্ট ছিল আমার, ভেন ডায়াগ্রাম কিন্তু ওখানে ভালোভাবে শিখেছি। আচ্ছা মূর্তির সাথে তো আমার কিছুটা সম্পর্ক থাকতে পারে খাতার। আমি বলবো ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। এমন কিছু তোমাকে সিদ্ধান্ত বেছে নিতে হবে যাতে একদম পারফেক্ট অ্যান্সারটা আসে, ঠিক আছে, সেটা তোমাকে দেখাবো। দেখো কি বলছে, দেখো কোনো খাতা নয় মূর্তি। আচ্ছা একটা খাতাও কি মূর্তি নয়? এখানে তো আমার এটা হতে পারতো, এই যে আমি বললাম এইটা তো হতে পারতো, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে কোনো খাতা, ডাইরেক্ট যদি বারণ করে দেয় আর যদি এভাবে তোমার ভেন ডায়াগ্রাম আসে তাহলে আমি এটা বলবো যে এটা একদমই সঠিক নয় ভাই, কেন এটা আমার হতে পারতো, ঠিক আছে। আমাকে প্রশ্নেতেই তো ক্লিয়ার করে বলেনি যে এটা হবে না এটা হবে। চলো সেই জন্য কোনো খাতা মূর্তি নয়, একদম ডাইরেক্ট বারণ করতে এটা পারে না, হতেও তো পারে। চলো কিছু বই হলো কি মূর্তি।
বইয়ের সাথে কিছুটা কি মূর্তি, প্রথমেই তো আমার অ্যান্টি বলেই দিয়েছে, প্রথমেই তো আমি কেটে নিয়েছি। অ্যান্টি মানে স্যার বুঝলাম না প্রথমেরটা। আচ্ছা মূর্তি তো এটা বলেছিলাম আমি, আর বই তো এটা বলেছিলাম, তাহলে আবার কিছু বই মূর্তি কেন হবে ভাই? একদম তো বাদ দিয়ে দিয়েছিলাম, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এটাও কিন্তু আমার মেনটেন করছে না। তাহলে কোনো সিদ্ধান্ত কিন্তু আমার মেনটেন করছে? তুমি বলবে না, একটা সিদ্ধান্ত কিন্তু আমার মেনটেন করছে না। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই একটা বৃত্তাকার টেবিল দিয়ে দিয়েছে। বৃত্তাকার টেবিল যখনই দেখবে তখন তুমি একটা ছোট্ট পাড়া সার্কেল এঁকে নেবে এবং তোমাকে 7টা প্লেস আগে আইডেন্টিফাই করতে হবে। 4টে, 5টা, 6টা, একে 7টা। তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, ঠিক আছে? এবার যে কোনো জিনিসের কোথা থেকে শুরু করবে এবং কোথায় গিয়ে শেষ হবে, তোমাকে শুরুটা আগে করতে হবে। শেষ যেখানে হবে প্রশ্নের ভাষা অনুযায়ী হবে। আগে শুরুটা আমি করছি, শুরুটা কিন্তু আমার কাছ থেকে আমি করব, এটা আমার হাতে আছে, আর শেষটা কিন্তু প্রশ্নের হাতে আছে। তাহলে শুরুটা কিন্তু আমি এখান থেকে শুরু করব। কি বলেছে দেখো, বি বসেছে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। তাহলে বি বসেছে কার বাম দিক থেকে? না ই এর কথাটা যেখানে দেখবে সেখানে টেনে এটা এখানে বসিয়ে দেবে। ই এর কোন দিক থেকে বলেছে? না বাম দিক থেকে বলেছে। দেখো বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? না বি বসে আছে। এটা হচ্ছে প্রথম স্থান, এটা দেখো তৃতীয় স্থানে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় স্থান, এটা হচ্ছে তৃতীয় স্থানে বসে আছে কে? না বি বসে আছে। আচ্ছা এখানে বসিয়ে দিলাম, এই স্থানগুলোকে আমি উড়িয়ে দিলাম। তৃতীয় স্থানটা কীভাবে হলো সেটা আমি বোঝানোর জন্য ওটা আঁকলাম। এরপরে এফ বসেছে সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। এফ বসেছে কার? না সি এর। আচ্ছা দেখো সি এর বাম দিক মানে এদিকটা হবে, বাম দিক মানে এর দিকটা, মানে তোমার বাম হাতটা হবে যেদিকে আছে। কত? না দ্বিতীয় স্থানে, ঠিক আছে? মানে এটা প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থানে কিন্তু আমার এফ বসে আছে সি এর বাম দিক থেকে। কে ও এফ এর মাঝখানে শুধু ই। আচ্ছা ই থাকতে হবে কে আর এফ এর মাঝখানে, ঠিক আছে? ই কে থাকতে হবে কে আর এফ এর মাঝখানে, ঠিক আছে? কিংবা এখানে হতে পারে এফ, এখানে তো ই তো মধ্যেই থাকছে, এখানে হতে পারে কে। দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে না তো? দেখো এরকম থাকতে হবে, ঠিক আছে? এরপরে কি করব স্যার আমি? এরপরে দেখো এখানে তো ই তো আছে। আচ্ছা কে কে যদি আমি এখানে বসাই, ভালো করে দেখবে, ঠিক আছে? এফ, আচ্ছা এই যে দুটো আমি করলাম না, এই দুটোর সাথে রিলেট করবে, ঠিক আছে? যদি আমি এখানে স্যার এফ কে বসাই, ভালো করে বুঝবে, এখানে স্যার যদি আমি কে কে বসাই, তাহলে এফ এর পরে একটা ফাঁক দিয়ে মানে গ্যাপ দিয়ে এখানে সি কে বসানোর কি জায়গা আছে? জায়গা নেই। তাহলে আমার এখানে এফ বসবে না। এফটা কোথায় বসবে? এফ এখানে বসবে, তাহলে কেটা এখানে বসে যাচ্ছে। আর এফ এর পরে কিন্তু একটা ঘর গ্যাপ দিয়ে কে বসছে? না সি বসছে। তাহলে সে সি এর বাম দিক থেকে আমার দ্বিতীয় স্থানে এফ হয়ে যাচ্ছে। তুমি বলো খুব সুন্দর লজিক তো। আচ্ছা ভাই চলো এটাকে এবার আমি পরিষ্কার করে নিই। যেহেতু আমি লজিক যখন আমি কমপ্লিট করে ফেলাবো তখন কিন্তু আমার এই নোটগুলোর আর কিচ্ছু কাজ দেখবে না। এরপর আর একটা আমার সেন্টেন্স পড়তে বাকি আছে। ডি ও বি পরস্পরের ঠিক পাশে বসছে না। ডি আর বি, আচ্ছা এখানে যদি ডি না বসে তাহলে নিশ্চয়ই এখানে ডি বসে যাবে, কেননা বি তো অলরেডি আছে। তাহলে বি এর পাশে এখানে ডি কোনো মতেই বসবে না, বলে দিয়েছে প্রশ্নতে। সেই জন্য ডি আর একটা জায়গায় ফাঁকা আছে সেখানে বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখানে কাকে বসাবো স্যার? আবার কি আমি ঘুরে এখানে যাব? না, এখানে আর যাবো না। কেন যাব না? আগে প্রশ্নটাকে দেখো কি দিয়েছে, তারপরে তো যাবে। শর্টকাট আমি শেখাবো ভাই। জি এর ডান দিক থেকে গণনা করলে, আচ্ছা জি কি এখানে কোথাও লিখেছি? লিখিনি বলেই কিন্তু দিয়েছে। তাহলে জিটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? আবার এখানে দেখবো না বি সি ডি ই এফ জি কে কোনটা বসানি, ওখানে তো তোমার 5 সেকেন্ড চলে যাবে, তাই না? তাহলে জি এর ডান দিক থেকে গণনা। আচ্ছা জি এর ডান দিক মানে স্যার এদিকটা করবো? না ভাই এদিকটা নয়, এদিকটা করব, ঠিক আছে? একটু ভালো করে বুঝবে। জি এর ডান দিক থেকে গণনা করলে জি ও এফ এর মাঝখানে কতজন? জি আর এফ এর মাঝখানে কতজন গো? তুমি বলবে একজন, দুজন। কে কে আছে? না কে আছে আর ই আছে, তাহলে দুজন হয়ে যাবে একদম সঠিক উত্তর, ঠিক আছে? এগুলো নিয়ে অনেকের কনফিউজ থাকে। এগুলো ভাই কনফিউজ কিসের জন্য হবে? এত ভালো করে বোঝাচ্ছি, এরপর তো আর কনফিউজ হওয়ার জায়গায় থাকছে না। চলো নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নটা নিজেরা করার চেষ্টা করো, এটাকে আমি একটু ভাই ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? যারা পারবে স্কিপ করে চলে যাও প্রশ্নটাকে নিয়ে। দেখো এখানে কি বলেছে, দেখো একটা সেন্টেন্স দিয়েছে, ঠিক আছে? আমি লিখে নিচ্ছি সেন্টেন্সটাকে। হ্যাপি, ঠিক আছে? এর একটা কোড দিয়ে দিয়েছে নির্দিষ্ট করে। কোডটা কি বলেছে দেখো, MI, ঠিক আছে? এরপরে কি বলেছে, আর একটা সেন্টেন্স দিয়েছে, স্যার এতদিন আপনি দুটো শিখেছেন, আজকে তিনটেরটা ভালো করে শিখিয়ে দিন, ঠিক আছে? আমি তিনটে যদি সেন্টেন্স দিয়ে দেয় এবং
একটা শব্দের যদি আমাকে কোড জানতে চাই কিভাবে বের করতে হয় আমি শেখাচ্ছি। দেখো অনেক আগে আমি শিখেছি, এগুলো বারবার করে শিখেছি, আবার তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো ঠিক আছে, রিক্যাপ হয়ে যাবে। এখানে কি বলেছে দেখো, দে আর কি বলেছে দেখো, এর কোড কি বলে দিয়েছে না DIMISI, ঠিক আছে। আর একটা বলে দিয়েছে হ্যাপি, কি বলে দিয়েছে দেখো, হ্যাপি অ্যান্ড স্যাড। এর কোড কি বলে দিচ্ছে SI GI আর BI, ঠিক আছে, এটা বলেছে। ঠিক আছে ভাই, এরপর আমাকে করতে হবে কি, এরপরে করণীয় কি, আমাকে জানতে চেয়েছে উই এর কোডটা কি। ঠিক আছে, এর কোডটা কি হবে জানতে হবে। আমি বলছি এটা হচ্ছে আমার প্রথম সেন্টেন্স, এটা বলছি আমি দ্বিতীয় সেন্টেন্স, আর এটাকে বলছি আমি তৃতীয় সেন্টেন্স। আচ্ছা স্যার এভাবে কিভাবে করব, দেখো প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের কি কি শব্দর মিল আছে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আগে। এটা তো জানো, তুমি বলবে হ্যাঁ জানি, করে ফেলো। এখানে কি কি আছে দেখো, আর কমন আছে, তাহলে এদের যে কোডটা দিয়েছে এই দুটো কোডের মধ্যে কি কি কমন আছে, MI কমন আছে, MI কমন আছে, কেটে দাও। এরপরে স্যার কী করব, কালারটাকে চেঞ্জ করি, দেখো ভালো করে বুঝতে পারবে। এই সেকেন্ড আর থার্ড এইটাও তো দুটো হচ্ছে রে ভাই, এই দুটোর মধ্যে কি কি মিল আছে সেটা দেখো। তুমি বলবে এই দুটোর মধ্যে দেখো স্যাড স্যাড দুটো মিল আছে, কেটে দাও। তাহলে এই দুটোর মধ্যে কি কি মিল আছে, তুমি বলবে SI মিল আছে, SI মিল আছে, কেটে দিলাম। এরপরে স্যার আর কি বাকি থাকছে, এই প্রথমটা আর তৃতীয়টা এই দুটো তো একটা গ্রুপ হবে, অর্থাৎ দুটো সেন্টেন্সের। তাহলে এ দুটোর মধ্যে দেখো কি কি মিল আছে, তুমি বলবে এই দুটোর মধ্যে দেখো হ্যাপি মিল আছে, হ্যাপি মিল আছে, কেটে দিলাম। তাহলে BI মিল আছে আর BI মিল আছে, কেটে দিলাম। পড়ে থাকছে কি আমার HI, আর এখানে কি পড়ে থাকছে দেখো GI, আর এখানে পড়ে থাকছে দেখো DI। ঠিক আছে, যেগুলো পড়ে থাকছে আমি সার্কেল করলাম। স্যার আমাকে এত সার্কেল করে বোঝানোর দরকার নেই, আমাকে জাস্ট উই এর কোডটা জানতে চাইছে। আমার প্রথম সেন্টেন্সে উই আছে, তাহলে যেটা পড়ে থাকছে HI এটাই হয়ে যাবে এর কোড। ঠিক আছে ভাই, কত সহজ বলো দেখিনি, এগুলোকে দেখা মাত্র তোমাদের মাথা ঘুলিয়ে যাবে যারা জানো না। ঠিক আছে, এগুলোকে ভাই এত সহজেই করা যায় এগুলো। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। ভাই এই প্রশ্নটাকে তোমরা করো, ঠিক আছে, এত সহজ প্রশ্ন তো, যারা পারবে একদম অনেস্টভাবে বলবে দেখিনি যে হ্যাঁ এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে এটা, এবং আমার সাথে মেলানোর চেষ্টা করো। এভাবে যদি একটা দিয়ে দেয় না, তোমরা মানে মাথা ঘুরে যাবে যে জানো প্রসেসটা জানো, কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কী করব কী করব কী করেছিলাম ভুলে যাচ্ছি। যখনই দেখবে যে মোট ছাত্র বা শিক্ষার্থীর সংখ্যা বলে দিচ্ছে এতজন ব্যক্তি, তাহলে মোট বলে দিয়েছে কত না 19। ঠিক আছে, জোন দিয়েছে যেহেতু এখানে জোন লিখছে আমি। ঠিক আছে, ব্যক্তি বলে দিয়েছে মোট 19 জন ব্যক্তি আছে। কি বলেছে দেখো উত্তর দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে থাকে মানে এদিকে মুখ করে আছে। তাহলে এটা একটা যদি সারি হয় তাহলে আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক এবং আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক। কেটে যাচ্ছে না তো, আমার ভয় লাগছে যে কেটে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি একটু সরে যাচ্ছি। দেখো হ্যাঁ, বাম দিক। এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, দৃশা ডান দিক থেকে 17তম। আচ্ছা ডান দিক থেকে এখানে লিখছি দেখো আমি, এই যে ডান দিক থেকে শাড়িটার, ঠিক আছে, এটা আমি একটু এভাবে করলে হবে না, বুঝতে পারবে না, এটা তো ডান দিক, তাহলে এদিক থেকে আমি বলছি এইটা হচ্ছে 17তম। ঠিক আছে, দৃশা এবং বাণী বলে দিয়েছে বাম প্রান্ত থেকে 9তম। আচ্ছা এটা বাম প্রান্ত থেকে এটা হচ্ছে 9তম, 9th। ঠিক আছে, এটা কি বলে দিচ্ছি না বাণী। ঠিক আছে, আর এটাকে বলে দিচ্ছি আমার দৃশা। ঠিক আছে, আমাকে বলেছে যে এই দৃশা আর বাণীর মাঝখানে কতজন, মাঝখানে কতজন। ঠিক আছে, বাণীর মাঝখানে কতজন। আচ্ছা এই দৃশা আর বাণী মাঝখানে কতজন আছে এটাই আমাকে জানতে হবে। স্যার এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে একটা সহজ কৌশল বলে দিন। যদি দেখো তোমাকে মোট ছাত্রী বা শিক্ষার্থী বা জন সংখ্যা বলে দেয়, তাহলে সেই মোটটা তোমার মাথায় রাখবে বা খাতায় নোট করে রেখে দিলে, এবং তোমাকে দেখো একটা 17তম বলে দিয়েছে আর একটা 9তম বলে দিয়েছে। আচ্ছা এই যে দুটো বলে দিয়েছে না, আমি যেটা এখানে লিখলাম, এই যে দুটো বলে দিয়েছে এই 17 আর 9, এই দুটোকে তুমি যোগ করে দাও। আচ্ছা 17 আর 9 কত হচ্ছে, তুমি বলবে 26 হচ্ছে। আচ্ছা আমাকে কি বলেছে যে দিশাকে ডান দিক থেকে ধরতে হবে
দিশা, হ্যাঁ ডান দিক থেকে দৃশাকে ধরতে হচ্ছে আর বাণীকে বাম দিক থেকে ধরতে হচ্ছে, এবং এদের দুজনকে ধরে তোমার মধ্যেখানে কতজন আছে, মানে এদের দুজনকে ধরতে হবে প্লাস মধ্যেখানে কতজন আছে, এই কথাটা কি বলেছে না, এদের দুজনকে বাদ দিয়ে এদের মধ্যে কতজন আছে। তাহলে আমি বলতে পারি 26 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 24। ঠিক আছে, এই 24, কেননা এদেরকে আমি ডবল ডবল ধরে ফেলাচ্ছি। ঠিক আছে, একবার ডান দিক থেকে ধরছি, একবার বাম দিক থেকে ধরছি। এখান থেকে আমি কি করব 24, এরপর আমার মোট কত বলে দিয়েছে না 19। 24 থেকে যদি 19 বাদ দিই তাহলে আমার কত পড়ে থাকছে 5। এটাই তো আমার চেয়েছে ভাই, এটাই তো আমার চেয়েছে। 5 জন হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, একদম 100% সঠিক উত্তর। ঠিক আছে, তুমি যেভাবে পারবে সেভাবে সলভ করে দেখো। দরকার হলে সারিবদ্ধ করে শিক্ষার্থী বা তুমি জোন সংখ্যা দাঁড় করিয়ে দেখতে পারবো, পেন দাঁড় করিয়ে দেখতে পারবো, একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5। লজিকটাকে তোমাকে আমি ভাই প্রপার শেখাবো। চলো, টি এর কোড কি হবে, টি এর কোড বলতে হবে কি, দেখো এই শব্দটার মধ্যে কি টি শব্দটা আমার এক জায়গাতে উপস্থিত আছে, তুমি বলবে না এই শব্দটার মধ্যে আছে। সে শর্টকাটে কীভাবে এক্সাম সেন্টারে করব, যখন দেখবে যে এই শব্দটার মধ্যে আমার টি আছে তখন আমি এখানে আর কিচ্ছু দেখবো না। 85, 26, 3, 85, 26, 3, তাহলে 8, 10, 5, 85, 2, 10, 6, 26 আর 3, তাহলে আমার টি এর কোড নিশ্চয়ই 4 হয়ে যাবে। স্যার কী করে করলেন এত সহজে? ভাই কী করে করলাম বলতে কি, দেখো এই 85 বলেছে, 26 বলেছে, 3 বলেছে, তাহলে এখানে দেখো নিশ্চয়ই কত কত হয়ে যাচ্ছে আমার 85 85 হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি, দেখো 3, 6, 5, 8 আর 4, তাহলে 8, 10, 5, 85, দেখো 8, 10, 5, 85 এই দুটো হবে না নিশ্চয়ই। তারপরে কি করলাম 26, এখানে তো 2 তো নেই, তাহলে এখানে 6 আছে, এখানে 6, ঠিক আছে, এখানে 3 আছে, এখানে 3, তাহলে 4টা পড়ে থাকছে, টি এর কোড নিশ্চয়ই 4 হয়ে যাবে। সেটাই তো আমি এভাবে করছি। এক্সাম সেন্টার গিয়ে ভাই তোমাকে এভাবে শর্টকাটে করতে হবে। আচ্ছা চলো, এই প্রশ্নটা দেখো কি বলেছে, দেখো এখানে একটা শব্দ দিয়ে দিয়েছে, শব্দটাকে আমি লিখছি, দেখো DRAWING। ঠিক আছে, এই একটা শব্দ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাকে কি বলছে, এই শব্দটার ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হলে। স্যার ইংরাজি বর্ণানুক্রম অনুসারে মানে বুঝলাম না, আগে করিয়েছিলেন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ করিয়েছিলেন, ঠিক আছে, 1 যোগ 2 যোগ করেছিলেন, অসুবিধা নেই, কিন্তু ইংরাজি বর্ণানুক্রম অনুসারে মানে স্যার এ থেকে যে জেড পর্যন্ত আছে না, অর্থাৎ এ মানে 1, বি মানে 2, ঠিক আছে, জেড মানে 26, পর 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 যেটা বলেছে যে সিকোয়েন্সটা মেনটেন করে এ থেকে জেড পর্যন্ত আছে, সেই অর্ডারটা তোমাকে মেনটেন করতে বলেছে এখানে। ঠিক আছে স্যার বুঝলাম না, ভালো করে বুঝিয়ে দিন। ডি হচ্ছে 4, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, 23, 9, 14, 7। আচ্ছা সব থেকে ছোট থেকে বড় সাজাতে পারবে, পারবে তো? তুমি বলবে হ্যাঁ পারবো। আমি বলবো ছোট থেকে বড় সাজিয়ে দাও। 1 একটা হয়ে গেল, তারপরে কি আছে এদের মধ্যে সব থেকে ছোট 4 আছে, 4টা হয়ে গেল, 7 আছে, 7টা হয়ে গেল, 9 আছে, 9টাকে লিখে দিলাম, তারপরে কি আছে 14 আছে, 14টাকে লিখে দিচ্ছি, তারপর 18 আর 23, 18 আর 23, তাহলে আমি ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়ে নিলাম। তাহলে সেটাই তো চেয়েছে আমার, বলেছে যে কোন শব্দটা অপরিবর্তিত থাকবে, বর্ণের মধ্যে কোন এই শব্দের মধ্যে কোন বর্ণটা আমার অপরিবর্তিত থাকবে। দেখো এখানে আমার ডিটা কি অপরিবর্তিত আছে, একটা শব্দও কি আছে আমার, দেখো 4-এর জায়গায় 1 হয়ে গেছে, 18-এর জায়গায় 4 হয়ে গেছে, 1-এর জায়গায় 7 হয়ে গেছে, 23 আর 9 হয়ে গেছে, 9 আর 14 হয়ে গেছে, 14 আর 18 হয়ে গেছে, 7 আর 23 সবগুলোই আলাদা। তাহলে আমার 0টা শব্দ অপরিবর্তিত থাকবে, অপশানে থাকবে 0 0। স্যার যদি এখানে থাকতো, সাপোজ এখানে বলছি ধরো এন আর এখানে এন হয়ে গেল, তাহলে এটা 14 হয়ে গেল, এটা 14 হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমার অপরিবর্তিত থাকতো সেক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? আশা করছি বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা কি বলেছিলাম, এই প্রশ্নটা তোমাদেরকে HW দিচ্ছি। ঠিক আছে, HW দিচ্ছি, অনেক শিখেছি ভাই, অনেক শিখেছি। কি করতে হবে, একটাকে ছেড়ে দিয়ে এর মাথায় এর লিখে দেবে, দিয়ে এর সাপেক্ষে একে ধরবে, এর মাথায় এর লিখে দেবে, দিয়ে এর সাপেক্ষে একে ধরবে, এর মাথায় এর লিখে দিতে হবে, এর সাপেক্ষে একে ধরতে হবে, এর মাথায় এর লিখে দিতে হবে, এর সাপেক্ষে একে ধরতে হবে। স্যার করিয়ে দিতে হবে, বেশ করিয়ে দিচ্ছি। দেখো তাহলে বি এর এ কে হচ্ছে যোগ মানে কি বলে দিচ্ছে, ছেলে বলে দিচ্ছে, তাহলে বি এর ছেলে হচ্ছে কে না এ হচ্ছে ছেলে, কার না বি এর ছেলে। বিটা এখন কি লিঙ্গ আমরা জানি না ভাই। তারপরে দেখো সি এর বিয়োগ মানে কি বলে দিচ্ছে, স্বামী, কার স্বামী, সি এর স্বামী হচ্ছে বি, তাহলে সি এর স্বামী হচ্ছে বি, তাহলে সি হচ্ছে স্ত্রী। আমরা প্লাস দিচ্ছি মানে পুরুষ লিঙ্গকে বোঝাচ্ছি এবং মাইনাস দিচ্ছি মানে স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছি।
স্যার এই পর্যন্ত তো পড়ে নিলেন। তারপরে ডি এর সাপেক্ষে সিকে ধরছি, গণিত মানে কি বলে দিচ্ছে, মেয়ে। কার মেয়ে? না ডি এর মেয়ে হচ্ছে সি, তাহলে ডি এক স্তর উপরে চলে যাবে, এর মেয়ে হচ্ছে সি, ঠিক আছে। তারপরে ই এর ভাজিত মানে কি বলে দিচ্ছে, স্ত্রী, তাহলে ই এর স্ত্রী হচ্ছে ডি, ই এর স্ত্রী যদি ডি হয় তাহলে ই হচ্ছে স্বামী, এরা দুজন স্বামী স্ত্রী, অ্যারো দিয়ে দাও। সমস্যা আছে কিছু? না ভাই সমস্যা নেই। এরপরে কি জানতে চেয়েছে, ই এর সাথে এ এর কীভাবে সম্পর্কিত, ই এর সাথে, তাহলে ই কে ধরতে হবে, ই থেকে ধরতে হবে, ঠিক আছে। এই ই থেকে আমাকে নিচে নামতে হবে, ই এর সাথে এ এর, তাহলে ই এর মেয়ের ছেলে, তাহলে আমি বলতে পারি মেয়ের ছেলে, এটা হয়ে যাবে একদম সঠিক উত্তর। কতক্ষণ লাগে ভাই? এভাবে করবে, তোমরা এটাকে পড়বেই না, ঠিক আছে। জাস্ট আমি যেভাবে শেখাচ্ছি তোমরা অ্যাপ্লাই করো, সব থেকে সহজ পন্থা, এর থেকে আর সহজ পন্থা হয় বলে আমার মনে হয় না। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ভাই একটা দুটো করে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা শিফটে। কিভাবে করতে হবে এটার জন্য ভাই আমি তোমার সাথে 3 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, নিজে থেকে প্রশ্ন করাতে যা টাইম লাগছে তোমার সাথে আমি এক্সট্রা 3 মিনিট টাইম নিচ্ছি, ভালোভাবে বোঝাবো এই প্রশ্ন যাতে এখান থেকে ইউটিউবের মাধ্যমেই তোমরা শিখে যাও। অনেক কনফিউজ আছে, কোথাও ক্লিয়ার করবে না, আমি করিয়ে দিচ্ছি ক্লিয়ার, ঠিক আছে। দেখো এই যে শব্দ, মানে এই যে আমার শব্দটা বলেছে, এটা আমি একটা শব্দের গুচ্ছ ধরছি, এটা একটা শব্দের গুচ্ছ ধরছি, এটাকে একটা শব্দের গুচ্ছ ধরছি, তিনটা আমার শব্দের গুচ্ছ দিয়েছে। বলেছে যে এইটা আর এটা যে লজিক মেনটেন করছে এই অপশন অনুযায়ী, একটা দুটো তিনটে চারটে, এই চারটের মধ্যে কিন্তু এই দুটোর মধ্যে অপশন মেনটেন করে একটা আমার লুকানো আছে, সেটাকেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কি করব স্যার, এসটা হচ্ছে 1, ওটা হচ্ছে 2, এলটা হচ্ছে 3 আর ডিটা হচ্ছে 4। আচ্ছা এটার ক্ষেত্রে আমি সেম এটাকে করে নিলাম। এরপর দেখবো এই এস এর স্থানটা কোথায় আছে, তাহলে দেখো ডি এর কোড কি লিখেছি, ওপরে এইগুলো আমি কোড করে নিলাম, ঠিক আছে, ওপরে এইগুলোকে আমি কোড করে নিলাম। তাহলে ডি এর কোড কি হচ্ছে 4, এটা আমি 4 লিখে দিলাম। তারপরে এল এর কোড কি আছে 3 আছে, 3 লিখে দিলাম। তারপরে ও এর কোড কি আছে 2 আছে, ও এর মাথায় 2 লিখছি, আর এস এর মাথায় দেখো 1 আছে, 1 লিখে দিচ্ছি। স্যার এখানে কি করব না, এর সাপেক্ষে ধরবো, প্রথমটা সাপেক্ষে ধরবো, এর সাপেক্ষে ধরবো না কিন্তু আমি, ঠিক আছে, প্রথমটা থেকে ধরবো। এস এর কোড কি আছে আমার, এস এর কোড আছে 1, 1 লিখে দিচ্ছি। এল এর কোড কি আছে দেখো 3 আছে, 3 লিখে দিচ্ছি। ও এর কোড আছে দেখো 2, 2 লিখে দিচ্ছি, আর ডি এর কোড আছে 4, 4 লিখে দিচ্ছি। স্যার এটাকে এখানে ভালো করে লিখুন, 1 2 3 4, এটা তো আমার থাকছে। তারপরে কি করতে হবে, এটার সাপেক্ষে কিন্তু এই সেকেন্ড লেটারটা এবং থার্ড যে লেটার বলছি, সেকেন্ড যে লেটারের গুচ্ছ আছে এবং থার্ড যে লেটারের গুচ্ছ আছে সেটাকে তোমাকে এখানে বসাবো। দেখো এখানে একটু কালার চেঞ্জ করে করে লিখি, বুঝতে খুব সুবিধা হবে। দেখো ঠিক আছে, ভালোভাবে দেখো। দেখো ডিটা হচ্ছে 4, 4 লিখলাম, এটাকে এখানেই লিখছি। দেখো আমি 4 3 1 2, 4 3 1 2। তারপরে এটা কি আছে দেখো 1, একটু সরে যায় তাহলে দেখতে পাবে, 1 3 2 4, দেখতে পাচ্ছ? আশা করছি দেখতে পাবে, ঠিক আছে। এরপরে স্যার কি করছি, দেখো এই যে 4 3 1 2 এবং 1 3 2 1, এটা যেটা হলো এটা তো আমার একই থাকছে। এটা যদি বলি 1 2 3 4, এটা বলি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এগুলো তো সবগুলোর ক্ষেত্রেই 1 2 3 4 হচ্ছে। এরপর দেখতে হবে যে এইটা আর এইটা কীভাবে মেনটেন করছে, 4 3 1 2। দেখো 4 3 1 2 করছে নাকি, দেখো 4টা আমার প্রথমে হবে, দেখো সিটা আমার মানে জিটা আমার 1 আছে, এখানে আমার ডাবল হওয়ার কথা ছিল প্রথমে, এদের যদি লজিকে যাই তাহলে আমার 1 নাম্বারটা হচ্ছে না। স্যার তারপরে কি আছে, 4টা হওয়ার কথা ছিল, 4 মানে ডি, 4 মানে জি, এখানে দেখো এ দিয়ে দিচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, কত সহজে হয়ে যাচ্ছে দেখো। তারপরে ই মানে 4, দেখো 4 হওয়ার কথা আছে, হয়েছে। তারপরে স্যার কী হওয়ার কথা আছে না 3, এল মানে 3, এটা 4, তারপরে 3, তারপরে কি আছে 1, 1 দেখো এস 1 আছে, তারপরে এ 2 আছে, এটা ঠিক আছে, এটা মেনটেন করছে, তাহলে লিখে দিচ্ছি। তারপরে এটাকে দেখতে হবে 13 24, আচ্ছা 1 10 3 13 আর 2 10 4 24 লিখে দিলাম মাথায়। দেখো 1 এর মাথায় কি 1 আছে এখানে আমার, না দেখো এর মাথায় 2 আছে, এর মাথায় তাহলে 1 হবে, তাহলে এটাও হচ্ছে না। অপশন 3টা একদম সঠিক মেরে চলে, মানে 4টা একদম সঠিক করেছো, আর তোমাকে লজিক খুঁজতে হবে না ভাই, আমি কথা দিচ্ছি একদম 100% ঠিক হয়ে যাবে অপশন 4টা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো কীভাবে করতে হয়, আর যারা বুঝতে পারছো না আবার কোশ্চেন আনবো, সেখানে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। আর যারা ভাবছো যে না আমি একদম আপনার কাছ থেকে প্রপার গাইডেন্সে একদম ভালোভাবে শিখবো, তারা কিন্তু ভাই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। 10 তারিখে কিন্তু আমাদের অ্যাডমিশন একদম বন্ধ করে দেবো, ঠিক আছে, তারপরে কিন্তু আর পারবে না। 2 তারিখ থেকে ক্লাস শুরু, যারা
ভর্তি হওয়া তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আশা করছি সেখানে কিন্তু তোমাকে প্রপার লজিক সহ শেখানো হবে। এখানেও কিন্তু শেখাচ্ছি, এখানে কেউ বলতে পারবে না যে এখানে ক্লাসের কোয়ালিটি আমার একদম কম আছে। হ্যাঁ, ওখানে আমি টোটাল গাইডেন্স সহকারে শেখাবো, আমার আওতায় থেকে তোমরা ওখানে প্রপারভাবে শিখতে পারবে। আর এখানে কিন্তু ভাই র্যান্ডম শেখানো হচ্ছে। ওখানে কিন্তু যে তোমাকে মেডিসিন দিয়ে গুলে খাইয়ে দেওয়া হবে তা নয়, তোমার কাজ তোমাকেই করতে হবে, আমি শুধু সঠিকভাবে তোমাকে একটা রাস্তা দেখাবো। এছাড়া কিন্তু আমার আর কিচ্ছু করার নেই। আর প্রপার যে পড়ানোগুলো হবে পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে সম্পূর্ণ বাংলা ভাষাতে, বাইলিঙ্গুয়াল থাকবে, ইংলিশ আর বাংলা দুই থাকছে। চলো অ্যান্সারটা দেখে নাও একবার। ঠিক আছে, দেখো একদম 4 নম্বরটা বের করেছি আমি, বের করিনি। দেখো এটাই কিন্তু এখানে মিলে যাবে। দেখো এটা কি করব, 4 3 1 2, দেখো এটা মিলে যাবে 1 3 2 4, এটা দেখো মিলে যাবে। ঠিক আছে, এর সাথে মিলিয়ে দেখবে, দেখো ঠিক আছে সেমভাবে মিলবে, দেখে নেবে, দেখবে সেম প্রপারভাবে মিলছে। ঠিক আছে ভাই, চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের পজিটিভ কমেন্ট আমাদেরকে আরও উৎসাহ জাগাবে। তোমরা সাপোর্ট করবে, তারপরেই কিন্তু আমরা তোমাদের সামনে উপস্থিত আবার হতে পারবো। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা কোনোদিনই থাকতে পারবো না। এটা কিন্তু একদম বাস্তব কথা বলছি ভাই। যদি তোমার এই ভিডিওটা দেখে একটু উপকার হয় অবশ্যই পজিটিভ কমেন্ট করবে, কোনো সময় নেগেটিভ কমেন্ট করবে না ভাই। আমি তো এখানে একটা শিক্ষা দিতে এসেছি, আমি তোমাদের সামনে কোনো ফালতু মন্তব্য করছি না বা কিছু তোমাদেরকে খারাপ জিনিস আমি শেখাচ্ছি না। সব সময় আমি যেহেতু একটা শিক্ষক হিসেবে তোমাদের সামনে এসেছি, তোমরা সবসময় পজিটিভ কমেন্ট করবে। ঠিক আছে, চলো ভাই, বাই। আজকে ভিডিও এই পর্যন্তই।